শুভ সকাল। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি দিলরুবা আহমেদ, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি তুলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছেন। বৈশ্বিক এই করোনা কালে আমরা সকলেই আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময়গুলো পার করছি। তবু এর মধ্যে যতটুকু সম্ভব আমাদের প্রয়োজনীয় কর্মকাণ্ডগুলো চালিয়ে নেবার চেষ্টা করতে হবে। এই বিবেচনায় আমাদের অনলাইন ক্লাস। আমি তোমাদের অর্থ অধ্যায়টা শেষ করেছিলাম আর অনেকগুলো প্রশ্নও দিয়েছিলাম। আজকে আমরা আর্থিক নীতি ও রাজস্ব নীতির ভিতরে যে আর্থিক নীতিটা আছে, মনিটারি পলিসি, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখন আর্থিক নীতি কি? আর্থিক নীতি কাকে বলে? আর্থিক নীতি বলতে কি বোঝায়? অর্থ সংক্রান্ত নীতিকেই তো আর্থিক নীতি বলে। আর্থিক নীতি বলতে সরকারের অর্থ সংক্রান্ত সব নীতিকেই বোঝায়। মানে যে নীতির সাহায্যে কি হয়, দেশের মুদ্রা ব্যবস্থা পরিচালনা এবং মুদ্রার যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে। আচ্ছা, এখন প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির লক্ষ্যগুলো স্থির করে, হ্যাঁ, এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা করে। তাহলে আমরা বলতে পারি যে কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সরকার ও আর্থিক কর্তৃপক্ষ, বিশেষ করে কেন্দ্রীয় আর্থিক কর্তৃপক্ষ বলতে এখানে কেন্দ্রীয় ব্যাংককে বোঝানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করে তার সমষ্টিকেই আর্থিক নীতি বা মুদ্রানীতি, মনিটারি পলিসি বলে। তাহলে আর্থিক নীতি কাকে বলে আমরা সেটা বুঝলাম। এখানে কিন্তু আর্থিক নীতির সাথে আর একটা জিনিস আছে, আর্থিক নীতি সম্পর্কযুক্ত। যেমন আমরা তো এখানে বলছি যে অর্থের যোগান এবং ঋণ নিয়ন্ত্রণ করে। এখানে ঋণ নীতিটা কি? ঋণ নীতিটা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বাড়ানো বা কমানোর লক্ষ্যে যে গৃহীত নীতিমালা থাকে তাকে ঋণ নীতি বলে। আচ্ছা, এখন আমরা আর্থিক নীতি কাকে বলে সেটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে কি, যে এই যে আর্থিক নীতি সেটা কয়েকটা প্রকারের হয়। সাধারণত 3 প্রকারের আর্থিক নীতি রয়েছে। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি, সংকোচনমূলক আর্থিক নীতি, আরটা হচ্ছে নিরপেক্ষ আর্থিক নীতি। এখন সম্প্রসারণমূলক আর্থিক নীতি কাকে বলছে? সম্প্রসারণমূলক আর্থিক নীতি হচ্ছে যে অর্থের যোগান এবং ঋণের পরিমাণ যখন বাড়ানোর জন্য যে গৃহীত আর্থিক নীতি গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি। গৃহীত আর্থিক নীতিটাই তাহলে কি হচ্ছে, যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি হচ্ছে যে অর্থের যোগান এবং ঋণের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে। কখন অর্থের যোগান আর ঋণের পরিমাণ বাড়ায়? যখন দেশে উৎপাদন কমে যায়, আয় কমে যায়, বেকারত্ব দেখা দেয়, তখনই কিন্তু কি হয়, তখনই আমাদের কি করতে হয়, অর্থের যোগান বাড়াতে হয়। হ্যাঁ, কারণ অর্থের যোগান না বাড়ালে তো আমরা বিনিয়োগ বাড়াতে পারবো না, আমরা কর্মসংস্থান দিতে পারবো না। এই পরিস্থিতিতে সাধারণত সম্প্রসারণমূলক আর্থিক নীতিটা প্রয়োগ করা হয় বা কার্যকর হয়। এরপরে আমরা জানবো সংকোচনমূলক আর্থিক নীতি। এখন সংকোচনমূলক আর্থিক নীতিটা কি হচ্ছে, যে এখানে অর্থের যোগান এবং ঋণের পরিমাণ কমিয়ে কি করে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। সাধারণত কি হয়, যখন দেশের মধ্যে অর্থের যোগান বেড়ে যায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, এবং তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি করতে হয়, অর্থের যোগান এবং ঋণের পরিমাণ তখন কমিয়ে ফেলতে হয়। তো সেটা কীভাবে কমাবে, সেটা হচ্ছে একটা নীতি থাকতে হবে, সেটা হচ্ছে সংকোচনমূলক আর্থিক নীতি। সংকোচনমূলক আর্থিক নীতি সাধারণত অর্থের যোগান কিভাবে বাড়ে? সাধারণত অর্থের যোগান বাড়ে কিভাবে, সেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এখন বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের আমানত, সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, আবার সেই আমানতেরই একটা অংশ কি করে, তারা বিনিয়োগকারী বা উদ্যোক্তাদেরকে তারা সুদের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। তো তখন হচ্ছে কি, যখন সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করা হবে, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক, যে কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংক কিন্তু সেই বাণিজ্যিক ব্যাংক তাদের কাছ থেকে যখন ঋণ নেয় তখন একটা ব্যাংক হার আছে। হ্যাঁ, তো সেই ব্যাংক হারটা একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে সেই ব্যাংক হারটা স্থির করা হয়। তখন সেই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের সময় তখন বাংলাদেশ ব্যাংক তার ব্যাংক হারটা তখন কি করে, পরিবর্তন করে দেয়। হ্যাঁ,
তারপরে আরেকটা আছে কি যে রিজার্ভের পরিমাণ কম বেশি। এখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সঞ্চিত আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসাবে রাখতে হয়, হ্যাঁ, একটা হারে। তো সেই হারটাও তখন কম বেশি হয়ে যায়। যখন মুদ্রাস্ফীতি হয় তখন হয়তো তখন বাংলাদেশ ব্যাংক সেই হারটা বেশি করে দেয়। আবার যখন মুদ্রা সংকোচন বা ঋণ বেশি দিতে হবে তখন সেই হারটা কিন্তু রিজার্ভের হারটা কমিয়ে দেয়। তাহলে আমরা মুদ্রা সংকোচন মূলক আর্থিক নীতি কাকে বলে সেটা আমরা জানলাম। থার্ড যেটা আমরা জানবো সেটা হচ্ছে নিরপেক্ষ আর্থিক নীতি। এখন নিরপেক্ষ আর্থিক নীতিটা কি? যে আর্থিক নীতিটা কি করে, যে আর্থিক নীতির দ্বারা বিনিয়োগ, উৎপাদন, আয় ও নিয়োগের উপর কোনো প্রভাব পড়বে না, তাকে বলে নিরপেক্ষ আর্থিক নীতি। হ্যাঁ, সাধারণত উন্নত দেশের মতো সবসময় পূর্ণ নিয়োগ অবস্থাতেই ধরা হয়ে থাকে। তখন তাদের অর্থনৈতিক স্থিতিশীলতাটা বজায় রাখার জন্য এই ধরনের আর্থিক নীতি গ্রহণ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে নিরপেক্ষমূলক আর্থিক নীতিটা সাধারণত কোথায় কার্যকর হচ্ছে? উন্নত দেশগুলোতে। কারণ সেখানে কি হচ্ছে যে সেখানে মোটামুটি তারা একটা উন্নয়নের একদম ঊর্ধ্বগতিতে পৌঁছে গেছে। তাদের বেকারত্বের হারটা কম। সব দেশে যদিও বেকারত্ব রয়েছে, তারপর বেকারত্বের হার কম। খালি তারা কি করে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যেন বজায় থাকে, সেই জন্যই তারা কি করছে? নিরপেক্ষ আর্থিক নীতিটা তারা গ্রহণ করছে। তাহলে মোটামুটি আমরা কি জানলাম? আমরা জানলাম যে আর্থিক নীতি কাকে বলে, আর্থিক নীতি কত প্রকার। হ্যাঁ, এবার আমরা কি জানবো? যে আর্থিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো আমরা জানবো। হ্যাঁ, এখন আমরা জানি যে প্রত্যেক দেশেরই আর্থিক নীতির কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে। হ্যাঁ, এখন সব দেশের আর্থিক নীতি কিন্তু একই হবে তা কিন্তু নয়। কেন নয়? কারণ বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা এক দেশের এক রকম। তো সেই দেশের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু সেই দেশের আর্থিক নীতির লক্ষ্য আর উদ্দেশ্য নির্ধারিত হয়ে থাকে। হ্যাঁ, এটা সত্ত্বেও যে বিভিন্ন দেশের আর্থিক নীতির কতগুলো সাধারণ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আচ্ছা, আর্থিক নীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছেটা কি? সেটা হচ্ছে যে সেই দেশে পূর্ণ নিয়োগ যেন অর্জন করে, অর্থনৈতিক স্থিতিশীলতা যেন রক্ষা হয়। হ্যাঁ, এইগুলোই কিন্তু আর্থিক নীতির মূল লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, এখন এই যে অর্থনীতির কেন আর্থিক নীতিটা কেন প্রণীত হয়? কারণ অর্থনীতির সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যেই কিন্তু আর্থিক নীতিটা প্রণীত হয়। হ্যাঁ, এখন আমাদের অর্থনৈতিক বা একটা দেশের অর্থনীতিতে যে সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদিত হয়, হ্যাঁ, সেগুলোকে কি করবে? সেগুলোকে স্থিতিশীল রাখবে, অর্থনীতিতে যাতে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, এগুলো কিন্তু সবই আর্থিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে আমরা আর্থিক নীতির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো এগুলো আমরা কতগুলো পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। আমাদের প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করা। এখন মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করার উদ্দেশ্যে কি করতে হবে? আমাদের যাতে দ্রব্য এবং সেবার মূল্য, দ্রব্য এবং সেবার মূল্য যাতে স্থিতিশীল থাকে এবং দ্রব্য সেবার মূল্য স্থিতিশীল রেখে অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখাটাই কি আর্থিক নীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, এখন ভারসাম্য অবস্থা কেন থাকতে হবে? কারণ আমরা জানি যে অর্থনীতি যখন ভারসাম্য অবস্থায় থাকবে তখন কিন্তু মুদ্রাস্ফীতি বা বেকারত্ব থাকে না। আমরা কি মুদ্রাস্ফীতি কখন হয়? যখন মূল্য স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দেয়। আবার যখন দাম স্তর যখন ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে তখন কি দেখা যায়? তখন মুদ্রা সংকোচন এবং বেকারত্ব দেখা দেয়। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে দাম স্তরের অস্থিতিশীলতার জন্যই কিন্তু এই অর্থনীতিতে কি হয়? যখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন, এটা কোন সময় ঘটে? সেই সময়টাকে আমরা কি বলি? সেই সময়টাকে আমরা বলি বাণিজ্য চক্র। হ্যাঁ, বাণিজ্য চক্র কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য কখনোই কাম্য নয়। কাজেই অর্থনীতিকে স্থিতিশীল রাখাই হচ্ছে আর্থিক নীতির প্রধান লক্ষ্য। এরপরে আমরা জানবো কোনটা? এরপরে জানবো আমরা
বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ। আর্থিক নীতির আরেকটি মূল লক্ষ্য হচ্ছে যে বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ। এখন বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণটা কীভাবে কি, যে আমরা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করি, বিভিন্ন দেশের কারেন্সিগুলো বিভিন্ন রকম, এবং সেই বিভিন্ন দেশের কারেন্সির সাথে আমাদের দেশীয় মুদ্রার কিন্তু একটা বিনিময় হার থাকে। যেমন মনে করো যে ইউএস ডলার, এক ইউএস ডলার সমান ধরো বাংলাদেশের টাকায় ধরে নিলাম 80 টাকা বা 85 টাকা। এখন আবার মনে করো থাইল্যান্ডের বাত, থাইল্যান্ডের 1 বাত সমান বাংলাদেশের 3 টাকা। তো এরকম একটা বিভিন্ন দেশের সাথে মুদ্রার সাথে একটা বিনিময় হার থাকে। এখন সেই বিনিময় হারটা ধরো মনে করো যে খুব র্যাপিড একটা চেঞ্জ হচ্ছে, ওঠানামা করছে, তখন কি হবে? তখন কিন্তু যারা ব্যবসা করছে, ব্যবসা বাণিজ্যের উপরে কিন্তু তখন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কারণ একজন ব্যবসায়ী সে কি করলো, সে 80 টাকা খরচ করে যখন সে $1 একটা জিনিস নিয়ে আসলো, যখন কিনতে পারলো, তখন কিন্তু যখন মানে এটা ডিভ্যালুয়েশন বা বিনিময় হার চেঞ্জ হবে, তখন তাকে সেই $1 জিনিস কিনতে তাকে কিন্তু 85 টাকা খরচ করতে হচ্ছে। তখন সে যখন ওই জিনিসগুলো আমদানি করবে, তার কিন্তু তখন অনেক ব্যয় বেড়ে যাবে। তখন হয়তো সেই অতিরিক্ত ব্যয়ে সেই জিনিসটা সে দেশে বিক্রি করতে তার জন্য একটু সমস্যা হবে। তো এইরকমভাবেই দেখা যাচ্ছে যে আবার রপ্তানির ক্ষেত্রে একইভাবে দেখা যাচ্ছে যে একটা দেশীয় মুদ্রায় সে যে টাকা খরচ করে রপ্তানি করলো, কিন্তু বিদেশ থেকে যে মুদ্রাটা পাচ্ছে সেটাতে তার কিন্তু লস হয়ে যাচ্ছে। তো সে যাই হোক, তো এই সমস্ত যে বৈদেশিক বিনিময় হারের যে নিয়ন্ত্রণটা, এটা কিন্তু আর্থিক নীতি, সেটা স্থিতিশীল রাখার জন্য আর্থিক নীতি প্রণয়ন করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু আর্থিক নীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। আচ্ছা, এখন আমরা থার্ডটা কি বলবো, বিনিয়োগ বৃদ্ধি। এখন বিনিয়োগ বৃদ্ধিটা কি, এটা তোমরা সবাই জানো যে দেশের আমাদের প্রত্যেকটা দেশেই কি যে মেইন থাকে যে সে উৎপাদন বাড়াবে। উৎপাদন বাড়ালে কি হবে? উৎপাদন বাড়ালে আয় বাড়বে, নিয়োগ বাড়বে, দেশে বেকারত্ব থাকবে না। তাহলে বিনিয়োগ বৃদ্ধিটা কিভাবে বিনিয়োগটা বৃদ্ধি করা যায়, সেটা হচ্ছে অর্থের যোগান বাড়িয়ে। এখন অর্থের যোগান আমরা কোথায়, কোন আর্থিক নীতিতে আমরা বলেছি? আমরা বলেছি সম্প্রসারণমূলক অর্থনীতিতে। আমরা বলেছি যে এই নীতিতে কি করা হয়, যে দেশে অর্থের যোগান বাড়িয়ে কি করবে, নিয়োগ বাড়াবে, কর্মসংস্থান বাড়াবে, আয় বাড়াবে, উৎপাদন বাড়াবে। এখন অর্থের যোগানটা আমরা সাধারণত কিভাবে বাড়াই? ব্যাংকের মাধ্যমে। তাহলে কি করতে হবে? তাহলে এখানে ব্যাংক যে ঋণ দেবে, সেই ঋণটা কি করতে হবে? কম সুদে। যখন ব্যাংক তার ঋণ নেওয়ার সুদ কমিয়ে দেবে, ইন্টারেস্টটা কমিয়ে দেবে, তখন কি করবে? উদ্যোক্তারা বা বিনিয়োগকারীরা তখন কিন্তু তারা কি করবে? ঋণ নিতে আগ্রহী হবে। ঋণ নিতে আগ্রহী হবে, তখন তারা কি করবে? যে সুদের হার কম থাকলে তখন তারা ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে উদ্যোক্তারা তখন বিনিয়োগ করবে, এবং বিনিয়োগ করলে আমরা জানি যে দেশে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আয় বাড়বে, এবং সামগ্রিক চাহিদা বেড়ে যাবে। তখন হচ্ছে একদম মানে অর্থনীতি একটা তেজি ভাবটা থাকবে, বা অর্থনীতি সচল থাকবে, সচল অর্থনীতি থাকবে। তাহলে আমরা জানলাম কি, যে বেকারত্ব এবং মন্দা দূরীকরণের জন্য আমাদেরকে বিনিয়োগটা বাড়াতে হবে, এবং দেশের সার্বিক উন্নয়ন তখন ঘটবে। এই কারণেই বিনিয়োগ বৃদ্ধিকে আর্থিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এরপরে 4 নম্বর পয়েন্ট আমরা কি বলবো? নিরপেক্ষ আর্থিক নীতি। আমরা আগেই বলেছি যে নিরপেক্ষ আর্থিক নীতিটা এটা কি, এটা সাধারণত উৎপাদন, বিনিয়োগ, আয়, কর্মসংস্থানের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। তবে এখানে আমরা একটা কথা বলবো, যে অর্থনীতিবিদ অধ্যাপক হায়েক, উনি বলেছেন যে অর্থের ভূমিকা সবসময় নিরপেক্ষ হওয়া উচিত। কারণ তাতে কি হবে? কারণ তাতে উৎপাদন বৃদ্ধি পেলে তখন মূল্যস্তর হ্রাস পাবে, এবং উৎপাদন কমে গেলে তখন মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে? এর ফলে বাণিজ্য চক্রের সৃষ্টি হয় না।
এটা কিসের সাথে সমন্বয় হবে? এটা হবে প্রযুক্তির উন্নয়নের সাথে। হ্যাঁ, প্রযুক্তির উন্নয়নের সাথে দাম স্তরের সমন্বয় সাধন করা হয়। আমরা কিন্তু জানি যে যখন প্রযুক্তির উন্নয়ন হবে তখন কি হবে, তখন কিন্তু একটা জিনিস উৎপাদন করতে তখন ব্যয়টা কম হবে। তখন ব্যয়টা কম হলে স্বাভাবিকভাবে কিন্তু তখন কি হবে, সেই দ্রব্যের দামটা ক্রেতা অনেক সুলভ মূল্যে পাবে। হ্যাঁ, তো সেই জন্য বলা হচ্ছে যে নিরপেক্ষ আর্থিক নীতিটা এটা হচ্ছে সাধারণত, আসলে এটা আমরা জেনেছি যে এটা উন্নয়নশীল দেশের বেশি কার্যকর হয়। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পূর্ণ কর্মসংস্থান। আমরা সবসময় জানি পূর্ণ কর্মসংস্থানটা কে বলেছেন? অর্থনীতিবিদ লর্ড কেইনস। উনি কিন্তু সবসময় পূর্ণ কর্মসংস্থানের কথাটাই বলেছেন। উনি বলেছেন যে আর্থিক নীতির মূল লক্ষ্য হলো পূর্ণ কর্মসংস্থান বা পূর্ণ নিয়োগ অর্জন করা। এখন পূর্ণ কর্মসংস্থান ও পূর্ণ নিয়োগ অর্জন করতে গেলে কি করতে হবে, যে আমাদের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। তখন তাহলে সেখানে কোন আবার সে আগের সম্প্রসারণমূলক অর্থনীতি সম্প্রসারণমূলক আর্থিক নীতি আমাদের এখানে প্রয়োগ করতে হবে, তাই না, বা গ্রহণ করতে হবে। এখন যদি সে একই কথা আমি আবার বলছি যে সম্প্রসারণমূলক বা সুলভ আর্থিক নীতি যদি গ্রহণ করে তাহলে পূর্ণ কর্মসংস্থান হবে। কেন হবে? তখন উদ্যোক্তারা সুদের হার কম হবে, কম সুদের হারে বিনিয়োগকারীরা বা উদ্যোক্তারা তখন ঋণ গ্রহণ করবে, কারণ তখন ঋণ গ্রহণের খরচটা কম হবে। তাহলে তখন কি হবে, তখন মানুষের আয় বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, মানুষের আয় বৃদ্ধি পাবে, চাহিদা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এই জন্য কেইনস কি বলছে, যতক্ষণ পর্যন্ত বেকারত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করে দেশের বেকারত্ব দূর করে পূর্ণ কর্মসংস্থান লাভ করবে। এই পূর্ণ কর্মসংস্থানের পক্ষেই কেইনস কি করেছেন, উনি মত দিয়েছেন। এরপরে আমরা পড়ব বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ। হ্যাঁ, এখন আমরা তো আগেই বলেছি যে কোনো অর্থনীতির জন্য কিন্তু বাণিজ্য চক্রটা কাম্য নয়। হ্যাঁ, তো এখন আর্থিক নীতির প্রধান লক্ষ্যটাই হচ্ছে যে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, বাণিজ্য চক্রের উত্থান এবং পতন দুটোই কিন্তু অর্থনীতির জন্য ক্ষতিকর। হ্যাঁ, কারণ বাণিজ্য চক্রের মন্দার সময় কি হয়, মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, সামগ্রিক চাহিদা হ্রাস পায়। হ্যাঁ, এর ফলে কি হয়, দেশে উৎপাদন ও বিনিয়োগ কমে যায়। হ্যাঁ, আবার যখন বাণিজ্য চক্রের উত্থান বা উঠতি হয় বা তেজি সময়, তখন কি হয়, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং এক সময় দেখা যায় যে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তখন কি হয়, তখন এতে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এবং তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এই অবস্থায় তখন কেন্দ্রীয় ব্যাংক আবার তার আর্থিক নীতি কোনটা, যে তখন সংকোচনমূলক আর্থিক নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণ করে কি করে, মুদ্রাস্ফীতি ও মন্দার হাত থেকে দেশকে রক্ষা করতে পারে। তাই বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করাই আর্থিক নীতির প্রধান লক্ষ্য। তাহলে আমরা কি দেখলাম, যে এখানেও কিন্তু আমাদের যখন মুদ্রাস্ফীতি হবে তখন আমরা কি করব, তখন আমরা সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করে ঋণ নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, তখন বাংলাদেশ আবার ব্যাংক হারের পরিবর্তন করবে, রিজার্ভের হার বাড়িয়ে দেবে। হ্যাঁ, তখন এইভাবে ঋণ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এরপর লাস্ট পয়েন্টটা আমরা কি পড়ছি, যে অর্থনৈতিক উন্নয়ন। আচ্ছা, আমরা জানি যে আমাদের এই আধুনিক কালে কি হচ্ছে, যে বিশেষ করে উন্নয়নশীল দেশে আর্থিক নীতির কি প্রধান লক্ষ্য হচ্ছে, যে অর্থনৈতিক উন্নয়ন করা, তাই না? তাহলে কি এসব দেশে, এই যে উন্নয়নশীল দেশগুলোতে কি আছে, এখানে তো প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, আর কি আছে, প্রচুর মানব সম্পদ। হ্যাঁ, তো এখন এই যে প্রাকৃতিক সম্পদ আর মানব সম্পদ এইগুলোকে কাজে লাগাতে হলে আমাদের কি দরকার, আমাদের দরকার মূলধন। হ্যাঁ, তাহলে এখন সেই যাতে এই মূলধন এবং আরেকটা জিনিস কিন্তু দরকার, সেটা হচ্ছে উৎপাদন কৌশল, টেকনোলজি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ এদেরকে কাজে লাগাতে গেলে আমাদের মূলধন এবং উন্নত উৎপাদন কৌশল বা টেকনোলজি, মডার্ন টেকনোলজি, এটা আমাদের দরকার। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি দরকার, এর জন্য আমাদের আর্থিক নীতিটা এমন হতে হবে যাতে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি করে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়। তাহলে আজকে আমরা কি 7টা পয়েন্ট আমরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা,
আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি যে কাজ করে সেটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির ভূমিকা বা কার্যকারিতা, রোল আর ইফেক্টিভনেস অফ মনিটারি পলিসি ইন কন্ট্রোলিং ইনফ্লেশন। এখন আমরা এখানে কি দেখাচ্ছি যে ভূমি অক্ষে ও এক্স অক্ষে আমরা আয় স্তর দেখাবো আর ওয়াই অক্ষে সুদের হার দেখিয়েছি। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে ISLM মডেলের সাহায্যে আমরা এটা দেখাচ্ছি। এখন IS রেখা ডান দিকে নিম্নগামী এবং LM রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। IS এবং LM জিরো রেখায় ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে এবং ভারসাম্য আয়স্তর হচ্ছে Y0, এটা ভারসাম্য স্থান, এবং সেই অবস্থায় সুদের হার হচ্ছে R0 বা R0। এখন ঠিক এই অবস্থায় অর্থনীতিতে কি হচ্ছে, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এখন এই মুদ্রাস্ফীতি দূর করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করতে হবে। এখন সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করলে কি হবে, যে আমাদের আয় স্তর কমে যাবে, অর্থের যোগান কমে যাবে। অর্থের যোগান কমার জন্য আমরা LM1 রেখাকে কি করলাম, আমরা নতুন একটা অর্থের যোগান রেখা, সেটা হচ্ছে আমরা বাঁ দিকে সেটাকে আমরা শিফট করলাম, করে সেটা LM1 হলো এবং নতুনভাবে ভারসাম্য বিন্দু হলো E1, হ্যাঁ, এবং নতুন আয় হলো হচ্ছে Y1। এইটা হচ্ছে আমাদের কি, যে আমাদের আয়টা কমে গেল, Y0 থেকে Y1 আয় স্তরটা কমে গেল, এবং সেই অবস্থায় আমাদের কি হলো, সুদের হার হলো R1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার R0 থেকে বৃদ্ধি পেয়ে R1 হলো, আর আয় স্তর কমে Y0 থেকে Y1 হলো। তাহলে আমরা বলেছিলাম এতক্ষণ যে মুদ্রাস্ফীতির সময় আমাদের কি করতে হবে, আমাদের আর্থিক নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাই আমরা ডায়াগ্রামে দেখালাম। আমি আবারও বলছি যে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করি কিভাবে, সংকোচনমূলক আর্থিক নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, সেটা আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। ও এক্স অক্ষে আয় স্তর, ভূমি অক্ষ এটা, এবং ওয়াই লম্ব অক্ষে সুদের হার দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ভারসাম্য লাভ করেছে IS এবং LM মডেলের সাহায্যে এটা আমরা দেখাচ্ছি। প্রথম প্রাথমিক অবস্থায় ভারসাম্য অর্জন করেছে IS এবং LM জিরো রেখা ই বিন্দুতে ভারসাম্য লাভ করেছে। এইখানে ভারসাম্য আয় স্তর Y0 এবং সুদের হার R0। কিন্তু এই অবস্থায় কি হচ্ছে, এই অবস্থায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এখন এই মুদ্রাস্ফীতি দূর করার জন্য আমাদের কি করতে হবে, অর্থের যোগানকে আমাদের কমাতে হবে। অর্থের যোগান কমানোর জন্য আমাদের কি হবে, আমাদের অর্থের যোগান রেখা বাঁ দিকে উপরের দিকে শিফট হবে, স্থানান্তর হবে। তো এখানে দেখা গেল যে LM1 উপর দিকে স্থানান্তরিত হয়ে নতুন ভারসাম্য বিন্দু হয়েছে E1। এখন এই E1 ভারসাম্য বিন্দুতে কি হলো, আমাদের আয় স্তর কমে গিয়ে Y1 হলো, এতটুকু আয় স্তর আমাদের কমে গেল। কিন্তু তখন আমাদের কি হলো, সুদের হার R0 থেকে R1 হলো, সুদের হার কিন্তু বেড়ে গেল। তাহলে আমরা জানি যে যখন মুদ্রাস্ফীতি হয় তখন আমাদের কি হয়, যে আমরা মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমরা অর্থের যোগান কমিয়ে দেব, তখন কিন্তু আমাদের কি হবে, যে আমাদের ঋণ নিতে গেলে তখন সুদের হার বেশি থাকবে, যার জন্য তখন উদ্যোক্তারা বা বিনিয়োগকারীরা ঋণ নিতে আগ্রহী হবে না। তাহলে আমরা এই ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝতে পারলাম। কিন্তু এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতা কিন্তু সবসময় থাকে না, এটা অকার্যকর হয় বা ব্যর্থতা হয়। কোন সময় হয়, যখন IS রেখা কি করে, যখন অ্যাবনর্মাল হয়, তখনই কিন্তু আমরা কি করতে পারি, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এই সংকোচনমূলক আর্থিক নীতি দিয়ে কিন্তু এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে না। যেমন আমরা এই ডায়াগ্রামটায় দেখিয়েছি, এখানেও ঠিক এটা হচ্ছে আমাদের Y0 আয় স্তর। আচ্ছা, এখানে আমরা দেখিয়েছি যে OX অক্ষে আয় স্তর এবং OY অক্ষে সুদের হার দেখানো হয়েছে প্রাথমিক, কিন্তু এখানে আমাদের অস্বাভাবিক IS রেখাটা আমাদের অস্বাভাবিক। কেন অবশ্যই এটা লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। এখন প্রাথমিক অবস্থায় ভারসাম্য লাভ করেছে IS এবং LM0 বা 0 ই বিন্দুতে, হ্যাঁ, তখন আমাদের সুদের হার R0 বা R0। এখন আমরা কি করব, এখন আমরা এই অবস্থায় মুদ্রাস্ফীতি অর্থনীতি মুদ্রাস্ফীতি রয়েছে। এখন আমরা ঠিক আমাদের থিওরি অনুযায়ী আমরা ঠিক আগের মতোই
কি করলাম যে আমাদের এই অর্থের যোগান আমরা কমিয়ে দিলাম। অর্থের যোগান কমানোর সময় সবসময় রেখাটা বাঁ দিকে উপরে স্থানান্তরিত হবে, শিফট হবে। হ্যাঁ, এটা উপরের দিকে স্থানান্তরিত হয়েছে, উপরের দিকে স্থানান্তরিত হবে হয়ে আমাদের নতুন ভারসাম্য বিন্দু হলো E1। তখন আমাদের সুদের হার বেড়ে গিয়ে হলো R1। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমাদের আয় স্তর কিন্তু একই জায়গায় রয়ে গেল, ফিক্সড রয়ে গেল। তাহলে এখানে আয় স্তর না কমলে কিন্তু অর্থের যোগান না কমলে কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে না। তাহলে মোটামুটিভাবে এটা আমরা দেখলাম যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির কার্যকারিতাও দেখলাম, আমরা আবার ব্যর্থতাও দেখলাম। ব্যর্থতার সময় শুধু পার্থক্যটা কী হবে, যে তখন আইএস রেখাটা কী হবে, অস্বাভাবিক হবে। এটা স্বাভাবিক আইএস রেখা না, তখন অস্বাভাবিক হলে তখন দেখা যাচ্ছে যে সুদের হার ঠিকই বাড়ছে, আমাদের এলএম রেখা শিফট হওয়াতে সুদের হার বেড়ে যাচ্ছে, বাট আমাদের কিন্তু আয় স্তর কমছে না। হ্যাঁ, যার জন্য এখানে কিন্তু মুদ্রাস্ফীতি কমবে না। এরপর আমরা আর একটা জিনিস, ঠিক একই রকম, এটা সেম, যে বেকারত্ব বা মন্দাবস্থা দূরীকরণে আর্থিক নীতির কার্যকারিতা, ইফেক্টিভনেস অফ মনিটারি পলিসি ইন রিমুভিং আনএমপ্লয়মেন্ট অর ডিপ্রেসিয়েশন। তো এখন আমরা ঠিক একইভাবে আমরা এখানেও দেখাচ্ছি যে ভূমি অক্ষে ও এক্স অক্ষে আমরা আয় স্তর দেখাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা এখানে সুদের হার দেখাচ্ছি, এখানে সুদের হার দেখাচ্ছি। এখন দেখো যে প্রাথমিক অবস্থায় কী ছিল, প্রাথমিক অবস্থায় আমাদের এটা ছিল হচ্ছে আয় স্তর Y0, এবং তখন আমাদের ভারসাম্য আইএস রেখা এবং এলএম রেখা এ বিন্দুতে ভারসাম্য লাভ করলো। তখন এ বিন্দুতে আমাদের সুদের হার হচ্ছে R0। হ্যাঁ, এখন এই অবস্থায় কি দেখা যাচ্ছে, এই অবস্থায় দেখা যাচ্ছে দেশে বেকার রয়েছে বা মন্দা অবস্থা রয়েছে। আমরা কি জানি, আমরা জানি মন্দা অবস্থার সময় আমাদের কি করতে হবে, অর্থের যোগান বাড়াতে হবে। হ্যাঁ, এখন অর্থের যোগান বাড়ানোর জন্য আমরা কি করলাম, যোগান কমাতে গেলে কিন্তু আমাদের বাঁ দিকে উপরে শিফট হবে, আর যখন যোগান বাড়াবো তখন আমাদের ডান দিকে নিচের দিকে কিন্তু রেখাটা শিফট হয়। এলএম রেখা আমাদের এই ডান দিকে শিফট হলো, শিফট হওয়ার পর এলএম রেখা আইএস রেখার সাথে এখানে বি বিন্দুতে ভারসাম্য লাভ করলো। বি বিন্দুতে ভারসাম্য লাভ করার পরে আমাদের আয় স্তর তখন বেড়ে গিয়ে এখান থেকে বেড়ে গিয়ে Y0 থেকে Y1 হলো। সেই অবস্থায় কিন্তু আমাদের সুদের হারটাও কিন্তু আমাদের কমে গেল, সুদের হার কমে R0 থেকে R1 হলো। এখন তাহলে আমরা দেখলাম যে আমরা আর্থিক নীতি এখানে সম্প্রসারণমূলক, এখানে কিন্তু আমরা কি আগেটা আমরা সংকোচনমূলক আর্থিক নীতি দিয়ে মুদ্রাস্ফীতি রোধ করেছি, এখন কিন্তু আমাদের কি এটা সম্প্রসারণমূলক আর্থিক নীতি দিয়ে আমরা কি করলাম, বেকারত্ব এবং মন্দাবস্থা দূর করলাম। ঠিক আগের মতোই আবার দেখা যাচ্ছে যে বেকারত্ব ও মন্দাবস্থা কিন্তু দূর করতে আর্থিক নীতি অকার্যকর। কখন হচ্ছে, ঠিক একইভাবে যখন আমাদের আইএস রেখাটা যখন অস্বাভাবিক হবে তখন কিন্তু এই নীতি অকার্যকর হবে। আইএস রেখাটা কখন অস্বাভাবিক হয়েছে, এখানে আবার দেখা যাচ্ছে যে আইএস রেখাটা লম্ব অক্ষে সমান্তরাল হয়েছে। আইএস রেখাটা লম্ব অক্ষে সমান্তরাল হওয়াতে আমাদের কি হয়েছে, দেখো প্রাথমিক অবস্থায় আমাদের এই যে আইএস এবং LM0 রেখা প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে, হ্যাঁ, এ বিন্দুতে ভারসাম্য লাভ করে তখন আমাদের আয় স্তর হচ্ছে Y0 এবং সুদের হার হচ্ছে R0। এখন আমরা ঠিক এই অবস্থায় কি আমরা জানি, এই অবস্থায় বেকারত্ব। এখন এই বেকারত্ব বা মন্দা অবস্থা দূর করার জন্য আমরা কি জানি, যে LM রেখা আমাদের নিচের দিকে শিফট হবে। হ্যাঁ, নিচের দিকে ঠিকই শিফট হলো, নিচের দিকে শিফট হওয়ার পরে কি হলো, এটা বি বিন্দুতে ভারসাম্য লাভ করলো। যখন বি বিন্দুতে ভারসাম্য লাভ করলো তখন কিন্তু আমাদের সুদের হার R0 থেকে কমে R1 হলো। এটা সুদের হার কমলো ঠিকই, কিন্তু আমাদের আয় স্তরের কোনো পরিবর্তন হলো না, আয় স্তরের বা অর্থের যোগানের কোনো পরিবর্তন হলো না। এখন আয় স্তরের বা অর্থের যোগানের পরিবর্তন যদি না হয় তাহলে তো আমরা কি করবো, আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারবো না, আমরা মন্দাবস্থা বেকারত্ব কিন্তু আমরা দূর করতে পারবো না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে মন্দা অবস্থা এবং মুদ্রাস্ফীতি এই দুটো যখন স্বাভাবিক ISLM রেখা হয় তখন ঠিক আছে, কিন্তু যখন অস্বাভাবিক হয় বা লম্ব অক্ষের সমান্তরাল হয় আইএস রেখা তখন কিন্তু এই নীতিটা অকার্যকর বা ব্যর্থ হয়। তো শিক্ষার্থীরা, আমরা আর্থিক নীতি নিয়ে মোটামুটিভাবে একটু আলোচনা করলাম। এখন আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দেখব যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির সীমাবদ্ধতা।
লিমিটেশনস অফ মনিটারি পলিসি ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ। এখন যে কোনো নীতি, হ্যাঁ, বা যে কোনো যে কোনো একটা পলিসি, সেটা কি হচ্ছে, সেটা কিন্তু সবসময় সব দিক দিয়ে যে একটা দেশে কার্যকর হবে বা সবটুকু, সেটা ঠিক না। কিছু কিছু তার সীমাবদ্ধতা থাকবেই। হ্যাঁ, এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রেও এই আর্থিক নীতিটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা, তাই বলে কিন্তু সেই নীতিটাকে আমরা একবারে ইগনোর করতে পারি না, অবজ্ঞা করতে পারি না। হ্যাঁ, তারপরেও আমরা কিছু সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, এখানে আমরা আর্থিক নীতিতে কি জেনেছি, যে এখানে মূল্য স্তরটাকে স্থিতিশীল রাখাই হচ্ছে আর্থিক নীতির মূল উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু মূল্য স্তর কিন্তু সবসময় স্থিতিশীল থাকবে না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। কারণ আবার অনেক সময় দেখা যায় যে মূল্য স্তর যদি স্থিতিশীল থাকে, তাহলে কিন্তু কি করবে, ব্যবসায়ীরা কিন্তু তখন মুনাফার পরিমাণটা ওদের তো সেরকম বাড়বে না। যার কারণে ওরা কি করবে, ওরা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে খুব একটা বেশি আগ্রহী হবে না। যদি দাম বাড়া কমার মধ্যে থাকে, তাহলে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা কি থাকে, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, বা তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার থাকে, বা তাদের মধ্যে একটা মুনাফা লাভ করার একটা থাকে। তখন তারা কি খুব সক্রিয় থাকে। তখন তারা উদ্যোক্তা এবং শিল্প বা ব্যবসা বাণিজ্যের তারা খুব সম্প্রসারণ করতে তখন তারা আগ্রহী হবে না, যদি মূল্যটা সবসময় ফিক্সড থাকে। তাহলে এরকম হলে তো তখন দেশের অগ্রগতিও তো থেমে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে মূল্য স্থিতিশীল, কারণ বাংলাদেশের একটা জিনিস, হ্যাঁ, সেটা কি হচ্ছে, গ্রাম থেকে হয়তো অনেকগুলো মাধ্যম ফেস করে তারপরে কিন্তু সেটা শহর অঞ্চলে আসছে। তো যার কারণেও কিন্তু মূল্যটা অনেক কম বেশি হয়, হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে। তো এই জন্য বলা হচ্ছে যে মূল্য স্থিতিশীল এই পয়েন্টটা বাংলাদেশের জন্য, মানে আর্থিক নীতির এই পয়েন্টটা বাংলাদেশের জন্য সমস্যা, বা এটা একটা লিমিটেশনস। হ্যাঁ, তারপরে বলছে যে ঋণ নিয়ন্ত্রণের ব্যর্থতার কথা বলা হয়েছে। যে ঋণ নিয়ন্ত্রণের ব্যর্থতার কথা কেন বলা হয়েছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু শুধু যে সরকারি ব্যাংক তা কিন্তু না, বাংলাদেশে সরকারি এবং বেসরকারি দুই ধরনের ব্যাংকই আছে। এছাড়া কি হচ্ছে যে এখানে বলা হয়েছে যখন ঋণটাকে নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক, তখন কিন্তু সে কী করে, সে খোলা বাজারে অনেক সময় সে বন্ড, ঋণপত্র এগুলো ক্রয় করে, আবার অনেক সময় সে বিক্রয় করে। হ্যাঁ, এটা মন্দা এবং মুদ্রাস্ফীতির সময় এই কাজটা সে করে থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন খোলা বাজারে ঋণপত্র ক্রয় বা বিক্রয় করতে গেলে, হ্যাঁ, সেখানে শেয়ার বাজারটাকে কিন্তু উন্নত হতে হবে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কিন্তু উন্নত শেয়ার বাজার খুব নাই। হ্যাঁ, বাংলাদেশের বা উন্নয়নশীল দেশগুলোর শেয়ার বাজার খুবই অনুন্নত। তো এটা আমরা একটা সীমাবদ্ধতা বলতে পারি। তারপরে হচ্ছে কি, যে অনুন্নত ও অসংগঠিত বাজার। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে উন্নয়নশীল দেশে কি, যে আমাদের কিন্তু অর্থবাজার কিন্তু আমরা দুইটা ভাগ করেছি। একটা হচ্ছে কি অর্থবাজার, আর একটা হচ্ছে মূলধন মার্কেট। আমরা জানি কি মূলধন বাজার মানে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। হ্যাঁ, মানি মার্কেট কোনটা, যেমন এই যে ব্যাংক ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের মানি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেট কোনটা, যেটা হচ্ছে শেয়ার বাজার, ঋণপত্র, ডিবেঞ্চার, এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে স্টক এক্সচেঞ্জ, এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট বা মূলধন বাজার। হ্যাঁ, তো এখন এই যে আমাদের উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের এই অর্থ এবং মূলধন বাজার খুবই দুর্বল এবং অসংগঠিত। হ্যাঁ, তো এখন আর্থিক নীতির কি, আর্থিক নীতির মেইন হাতিয়ারটাই হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের অর্থবাজার অনুন্নত ও অসংগঠিত হওয়ার কারণে কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এছাড়া বাংলাদেশের যে গ্রাম অঞ্চলে কি আছে, গ্রাম্য মহাজন সহ অসংখ্য প্রাতিষ্ঠানিক ঋণদানকারী সংস্থা রয়েছে, যাদের উপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্তৃত্ব নেই। হ্যাঁ, যার কারণে কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আর্থিক বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে কি আমাদের তো আর্থিক নীতির মূল উদ্দেশ্যই হচ্ছে যে আর্থিক বাজারটাকে নিয়ন্ত্রণ
করবে। হ্যাঁ, কিন্তু এই যে আমাদের মতো দেশে আমাদের মতো উন্নয়নশীল দেশে কি হচ্ছে যে বেসরকারি সংস্থাও রয়েছে, আবার গ্রাম্য মহাজন এগুলো রয়েছে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংক এদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপরে আমরা কি দিচ্ছি, জনগণের হাতে অলসভাবে অর্থ ধরে রাখার প্রবণতা। আমাদের দেশগুলোতে কি হয় যে আমরা অর্থটাকে আমরা নিজের কাছে ধরে রাখি। হ্যাঁ, এটা আমরা কিন্তু টাকাটাকে আমরা খাটাতে চাই না। হ্যাঁ, যার কারণে কি হয়, যদি আমরা নিজের কাছে ধরে রাখি তখন তো ব্যাংকের এটা আমানত সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, তখন কি করে যে ব্যাংক তো তখন আর অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো, ব্যাংকের শক্তি তো একটা বড় শক্তি হচ্ছে জনগণ। হ্যাঁ, এখন জনগণ যদি তাদের টাকা হাতে ধরে রাখে তাহলে তো ব্যাংক সেই টাকা দিয়ে কিন্তু অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। হ্যাঁ, তখন ব্যাংকের সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা লক্ষ্যটা সে তখন আর অর্জন করতে পারে না। এরপরে আমরা দেখব হচ্ছে কি সমন্বয়ের অভাব। এখন উন্নয়নশীল দেশ, বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশ। হ্যাঁ, এই সমস্ত দেশে লেনদেন কি হয়, আর্থিক লেনদেনটা প্রাতিষ্ঠানিকও হয়, অপ্রাতিষ্ঠানিকও হয়। অপ্রাতিষ্ঠানিক কোনগুলো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, এরা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এই প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক এই দুই উপায়ে কিন্তু কি হচ্ছে যে আমাদের অর্থনৈতিক কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, কিন্তু এদের দুইজনের মধ্যে, এই দুইটা উৎসের মধ্যে কিন্তু কোনোভাবেই কার্যকরভাবে বা মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হ্যাঁ, এদেরকে সমন্বয় করে যে সুন্দরভাবে আর্থিক নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তা পারছে না। হ্যাঁ, এদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে। এই জন্য আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক নীতি মানে খুব সঠিকভাবে বা সুফল পাওয়াটা একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। আচ্ছা, আর্থিক নীতি বাস্তবায়নের জন্য কি প্রয়োজন, যে প্রয়োজন হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কারণ কখনো যদি মুদ্রাস্ফীতি হয়ে যায় তখন আমাদের তাড়াতাড়ি আর্থিক নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতিকে রোধ করতে হবে। কখনো যদি দেশে মন্দা দেখা দেয় তাহলে তাড়াতাড়ি করে সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রয়োগ করে আমাদেরকে মন্দা অবস্থা থেকে দূর করতে হবে, বেকারত্ব দূর করতে হবে। তাহলে এগুলোর জন্য কি প্রয়োজন, এগুলোর জন্য প্রয়োজন হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এই সমস্ত উন্নয়নশীল দেশে এরা কী করে যে আর্থিক নীতি সম্পর্কিত ব্যবস্থাগুলো গ্রহণ করে বা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করে সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে এদের দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দেখা দেয়। হ্যাঁ, এটাও একটা এটাও একটা আর্থিক নীতির কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। এটা সবসময় হয় না, এটা হয়তো মাঝে মাঝে হয়, মানে এটা হতে পারে। আচ্ছা, আর একটা পয়েন্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বাণিজ্য চক্র। আর্থিক নীতিতে বলা হয়েছে কি যে বাণিজ্য চক্রের ব্যাপারটা বলা হয়েছে, কিন্তু আসলে গতিশীল অর্থনীতিতে কিন্তু বাণিজ্য চক্রের উত্থান পতন আর্থিক নীতির মাধ্যমে আসলে দূর করা যায় না। হ্যাঁ, এই জন্য মানে মোটামুটিভাবে আমরা উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের এই যে আর্থিক নীতিটা কার্যকর করতে কিছু আমরা সমস্যার সম্মুখীন হই। হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা থাকে, তারপরেও প্রত্যেকটা নীতিরই আমরা সুফল আছে এবং আমরা সুফলতাটুকু যাতে ভালোভাবে আমরা গ্রহণ করতে পারি সেই দিকেই সব দেশের আর্থিক কর্তৃপক্ষ এবং সরকার সেইভাবেই এটার বাস্তবায়ন করবে, এটাই সবার কাম্য। তো শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে আজকে আমরা আর্থিক নীতি সম্বন্ধে একটা ধারণা নিলাম। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো আমি এইটুকু এখানে শেষ করছি। ধন্যবাদ।